আওয়ামী সরকার এমন একটা সরকার ছিল যে ওদের ভিতরে আত্মহমিক একটা কাজ করেছে সবসময়। দলের আদর্শে বিশ্বাস করেন বলেই প্রায় ৪২টি মামলা আপনার বিরুদ্ধে ছিল, মিথ্যা মামলা। শেখ হাসিনা কিন্তু জামিন বন্ধ করে দিয়েছিল, জামিনও হয় না। তো আমাকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নো বেইল, তারপরে আমরা মনে করেছিলাম যে হাইকোর্ট থেকে হয়তো বা আমাদের বেল হবে, কারোই হচ্ছে না, আসলে হাইকোর্টে যাওয়া হচ্ছে না। আমি শিল্পী মানুষ, আমার নামে কেন মামলা হবে? দেশের সিচুয়েশনটা যদি এরকম না হইতো তাহলে আমাদের এতদিন জেলে থাকতে হতো ভাই। আমাকে যেদিন অ্যারেস্ট করলো, আমার বড় ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে, তার 2 দিন পরেই ও লেভেল পরীক্ষা ওর। আমার লাইফ স্পয়েলড করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং আমার প্রপার্টিজ বিক্রি করে আমার বাচ্চাদেরকে চালাইতেছে। বিগত আওয়ামী লীগ সরকার এতটাই ফেসিস্ট ছিল, যার হাত থেকে বাঁচেনি এদেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কণ্ঠশিল্পী কেউ না। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জনাব পিয়াল হাসান। পিয়াল হাসান ভাই, স্বাগত জানাচ্ছি আমাদের কারাগারের দিনগুলো অনুষ্ঠানে। এবং কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমরা জানি যে আপনি বিগত সরকারের আমলে শুধুমাত্র মতাদর্শের কারণে, একটি দলের আদর্শে বিশ্বাস করেন বলেই প্রায় ৪২টি মামলা আপনার বিরুদ্ধে ছিল, মিথ্যা মামলা। একটু যদি বলতেন যে আপনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক দিক থেকে, আপনাকে শিল্পকলায় যেতে দেওয়া হয়নি, বিটিভি থেকেও আপনাকে বিতরণ করা হয়েছে, এবং শিল্প সংস্কৃতির প্রতিটি জায়গায় আপনারা যারা অন্য ঘরানার ছিলেন, অর্থাৎ আওয়ামী ঘরানা না হওয়ার কারণে, শুধুমাত্র একটি অপরাধের কারণেই আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে করা হয়েছে। একটু যদি বলতেন আপনি। আসলে আওয়ামী ঘরানা তো কথা না, কথাটা হচ্ছে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও তো আছে শিল্পী, সাহিত্যিক, কবি, নায়ক, নায়িকা যারা আছেন, সবারই কিন্তু একটা পার্সোনাল লাইকিংস আছে রাজনীতির ক্ষেত্রে, যে থাকতেই পারে। আমি বিএনপির কালচারাল উইং করি। তারপরে আমাদের আসলে ঘটনাটা কি, আওয়ামী সরকার এমন একটা সরকার ছিল যে ওদের ভিতরে আত্মহমিক একটা কাজ করেছে সবসময়। শিল্পী, সাহিত্যিক, কবিদের সাথে এই আচরণ, এটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। এটা একটা শিল্পী, তার পার্সোনাল লাইফ থাকতে পারে, পার্সোনাল পছন্দ থাকতে পারে, তার জন্য তার বিরুদ্ধে মামলা হবে, সে জেল খাটবে। এটা খুব দুঃখজনক। আমরা বাংলাদেশ টেলিভিশনে যেতে পারি নাই, আমাদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। আমার সাথে আরও শিল্পীরা আছেন, অনেক শিল্পীরা যেতে পারে নাই, যেমন বেবি নাজনীন আপা, রেজিয়া পারভিন, তারপরে আসিফ, অনেকেই যেতে পারিনি। যাই হোক, সেটা আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা 16টি বছর আমাদের লাইফ থেকে এই গান বাজনার, এই গানের চর্চা চলে গেছিল। আর কোনো গভর্নমেন্ট ডেলিগেশনে তো আমরা যেতেই পারি নাই, কারণ শিল্পকলা একাডেমির আমার 42টা মামলা হয়েছে। আমি বাংলাদেশের কালচারাল উইংয়ে কোনো সঙ্গীত শিল্পী এই 42টা মামলা কারো বিরুদ্ধে হয়নি। এবং এর মধ্যে উল্লেখযোগ্য বোধহয় উত্তরায় যে বাস পোড়ানোর মামলা, যেখানে একজন মানুষ নিহত হলেন, মানে নৃশংসভাবে পুড়িয়ে মারা হলো একজন মানুষকে। এবং এটি আমরা ধারণা করতে পারতাম তখন যে কাজগুলো বিগত সরকারেরই সৃষ্ট ছিল, যাতে আপনাদের উপর চাপিয়ে দেওয়া যায়। সেটাই এরকমই হয়েছে, কারণ ওনারাই গাড়ি পুড়িয়েছে, ওনারাই আমাদের বিরুদ্ধে মামলা করিয়েছে। এবং একটা বাসে একটা ছেলে, ওই ছেলেটা ব্যাংকে চাকরি করত, অনেকে বের হয়ে গেছে গাড়ি থেকে, কিন্তু ওই ছেলেটা বের হইতে পারেনি। খুব দুঃখজনক। তখন আমি বাসায় ছিলাম, যখন এই গাড়ি পোড়া মামলাটা হয়, তখন আমি বাইরে শুনতে পারলাম যে পিয়াল ভাই আপনার নামে, আমাকে কেউ ফোন দিয়ে জানিয়েছে আর কি, যে আপনার নামে মামলা হয়েছে। যাই হোক, এই মামলায় আমি জেল খাটিনি, খেটেছি অ্যাকচুয়ালি এয়ারপোর্টে একটা গাড়ি পুড়েছিল। সেটা বোধহয় আপনি 2015-তে। জি 15-তে। তখন তো 2014 সালের লাস্টে আপনার নির্বাচনের পর। আর তখন কিন্তু আমি যখন অ্যারেস্ট হই, তখন কিন্তু জামিন বন্ধ করে দেওয়া, শেখ হাসিনা কিন্তু জামিন বন্ধ করে দিয়েছিল, জামিনও হয় না। তো আমাকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নো বেইল, মানে সিএমএম কোর্ট থেকে আপনাকে বেল দিল না আমাকে।
তারপরে আমরা মনে করেছিলাম যে হাইকোর্ট থেকে হয়তো বা আমাদের বেল হবে, কারোই হচ্ছে না আসলে, হাইকোর্টে যাওয়া হচ্ছে না, কারণ বিচার বিভাগ তো কোনো না রাইট স্বাধীনতা ছিল না, কারণ আওয়ামী লীগ যেভাবে বলেছে সেভাবেই সবাই আরেকটা বিষয় করেছে। তারপরে আমাকে বলি আমি, তারপরে আমাকে জজ কোর্টে নিয়ে হলো, মামলাটা ট্রান্সফার হলো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। পরে জজ সাহেব যে দেখলো যে আমার পক্ষের লয়াররাও দাঁড়িয়েছে এবং ওনাদেরও লয়াররা দাঁড়িয়েছে রাষ্ট্রপক্ষের, তখন দেখলো যে আমি আর্টিস্ট মানুষ, আর 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে মামলাটাও ম্যাচিউরড হয়ে গেছে, ওদের তো আবার একটু ম্যাচুরিটির ব্যাপার থাকে জামিনের সময়। তারপরে আমাকে জামিন দিল, আমাকে কিন্তু আবার শোন অ্যারেস্ট দেখাইতে চাইছিল জেল গেটে। তো যাই হোক, আমাদের এসবি যারা ছিলেন তারা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছে, এবং কিছু কিছু পুলিশ ছিল, ওনারা খুব ভালো মানুষ, একজন শিল্পী মানুষ, সব পুলিশ তো আর খারাপ ছিল না, আমাকে খুব ফেভার করেছে। তারপরে আমি জেল থেকে বের হই। তো দেখেন, আমি তো জেল খেটেছি 15 সালে, ঠিক আছে, 18 সালেও খেটেছি, যাক ওইটাতে আমি যাব না। এবং আমি বাসায় ঘুমাতে পারিনি যতদিন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, আর আমি উত্তরাতেই থাকি। উত্তরার মানে আমি শিল্পী মানুষ, আমার নামে কেন মামলা হবে? আমি যে গাড়ি পুড়েছি, আমি তো বিস্ফোরক কোথাও বানাই নাই, মামলা হয়েছে। তারপরে এই যে গাড়ি পড়লো, যে ছেলেটা মারা গেছে, ওটা কিন্তু মার্ডার মামলা হয়েছে আমার নামে, খুনের মামলা, জি মার্ডার মামলা। তখন কিন্তু আমরা মোটামুটি ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ জানে, এটা মনে হয় আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা যদি এই দেশের সিচুয়েশনটা যদি এরকম না হইতো, তাহলে আমাদের এতদিন জেলে থাকতে হতো ভাই। আচ্ছা, আপনি আর আমার ছেলেরাও কিন্তু, আমার 2টা ছেলেও কিন্তু বাসায় ঘুমাইতে পারি নাই। আমাকে যেদিন অ্যারেস্ট করলো, আমার বড় ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে, তার 2 দিন পরেই ও লেভেল পরীক্ষা, ও কান্না করছে আর বাবা বাবা বলছে। এটা আর কি বিশাল, মানে আর মানে কি বলবো, মানে আমার লাইফ স্পয়েলড করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং আমার প্রপার্টিজ বিক্রি করে আমার বাচ্চাদেরকে চালাইতেছে। তখন কোনো বিজনেস ছিল না, কোনো গানের প্রোগ্রাম ছিল না আমার। তারপরে ব্যাংক লাইবিলিটি ঘাড়ের উপরে এসে পড়লো। আমার একটা বাড়ি ছিল, ওই বাড়ির মর্গেজ দেওয়া ছিল বিজনেসের এগেনস্টে। তো আমি এতই লোনের মানে সুদ হয়ে গেল, শেষ পর্যন্ত আমার প্রপার্টিজটা বিক্রি করেই করতে হলো। এবং আমি যতদূর জানি, তখন আপনাদের উপর লোভনীয় প্রস্তাবও ছিল কিছু, আপনারা সেই সব প্রস্তাবে যাননি। অর্থাৎ দল ছোট না হওয়া, দলকে ধরে রাখা, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে, সঙ্গীত শিল্পী হিসাবে আদর্শ থেকে বিচ্যুত না হওয়া, এই জিনিসগুলো আপনাদেরকে আরও অনেক সাফার করেছেন। হয়তো উল্টোটাও করতে পারতেন আপনারা, অর্থাৎ আপোষ করতে পারতেন তাদের সাথে। এই মানসিকতা তো অ্যাকচুয়ালি আমার ভিতরে ছিল না কখনোই, এবং আমি কোনো শিল্পীর কথা আমি জানি না। এখন অনেক শিল্পী বিএনপির সাথে সম্পৃক্ততা আছে, অনেক আর্টিস্টই আছে, অনেককেই আপনারা চেনেন কালচারাল উইং। আমরা যখন কালচারাল উইং করেছি, আমরা যখন স্টার্ট করেছি, আজকে 30-32 বছরের কথা, তখন অনেক শিল্পী তো ছিল না, আমরা হাতে গোনা কয়েকজন আর্টিস্ট ছিলাম। তো যাই হোক, এখন বিএনপির কালচারাল উইং অনেক স্ট্রং, এবং কালচারাল উইং জনাব তারেক রহমান সাহেবের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালোভাবে সাজাতে হবে। যদি কালচারাল উইং ঠিক না থাকে, তাহলে কিন্তু বিএনপির মেরুদণ্ড থাকবে না। যে দেশের কালচার নেই, সে দেশের মেরুদণ্ড কিন্তু ভেঙে যাবে। আর বিএনপির কালচারাল উইং কিন্তু আমাদের মোটামুটি দুর্বল, এখনো দুর্বল। এটাকে শক্তিশালী করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে, আর কারণ নয়। এবং দুর্বল বলেই বোধহয় নির্দিষ্ট একটি দেশের, আমি বলবো, সংস্কৃতি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং ভিনদেশি সংস্কৃতি এদেশে লালিত হওয়ার জন্য বোধহয় এটাও একটু কারণ। দেখেন, কালচারাল মিনিস্ট্রি যখন এর আগে যখন আমরা ক্ষমতায় ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, তখন কিন্তু কালচারাল মিনিস্টার ছিল বেগম সেলিমা রহমান, আপনি জানেন বোধহয়। বেগম সেলিমা আপার সময় কিন্তু আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে, আমরা কিন্তু কালচারাল উইং করি, আমরা তো অপসংস্কৃতির বিরুদ্ধে থাকবো, কিন্তু আমাদের কালচারাল বিনিময় যেসব দেশের সাথে থাকবে, যেসব কান্ট্রিগুলোর সাথে থাকবে, সেসব দেশের আর্টিস্টরা তো গভর্নমেন্ট ডেলিগেশনের মাধ্যমে আসবে, কিন্তু প্রাইভেট
যারা কালচারাল করে, অ্যারেঞ্জমেন্ট করে প্রোগ্রাম, বিভিন্ন রকমের ইভেন্ট ম্যানেজমেন্ট করে, তারা ধরেন বিভিন্ন ধরনের শিল্পীদের আনছে, কোটি কোটি টাকা খরচ করেছে আওয়ামী পিরিয়ডে কালচারাল মিনিস্ট্রি থেকে। কিন্তু এটা কিন্তু আমাদের বিএনপির আমলে কখনোই হয় নাই। আর এখন যেহেতু আমাদের কালচারাল মিনিস্ট্রি, এখন খোয়াম ভাই আছেন, আমাদের বাংলাদেশি শিল্পীদেরকেই যেন প্যাট্রোনাইজ করা যায় এইভাবেই। আমরা কিন্তু কম শক্তিশালী না, ঠিক আছে? আমাদের যদি একত্রিত করা যায়, আমরা কিন্তু অনেক স্ট্রং বাংলাদেশে। এই যে বিগত সরকারের কথাই বলছিলাম, বিগত সরকার আমলে এই ধসটা, এই ধ্বংসটা তো বিগত সরকার করেছে খুব প্ল্যান ওয়াইজ, অবশ্যই। অর্থাৎ অন্য একটি দেশের প্রেসক্রিপশনে আমাদের দেশের শিল্প সংস্কৃতি বলেন, শিল্পীদেরকেও করা হয়েছে এইভাবেই, এবং যাতে আমাদের দেশের শিল্পীরা মঞ্চে না উঠতে পারে তার জন্যই তো বিদেশ থেকে ধার করে নিয়ে আসা হতো শিল্পীদেরকে। হ্যাঁ, এবং আওয়ামী ঘরানার যারা আছে, কালচারাল মেন্টালিটি যারা শিল্পীরা আছেন, তারা করেছে। জাতীয়তাবাদ যারা ধারণ করে, যেসব সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা, তারা হয়তো চান্স পায়নি। অর্থাৎ ডিভাইডেশনটা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে। এটা কিন্তু আওয়ামী লীগই করেছে। জি। গত টার্মে যখন আপনার বিএনপি ক্ষমতায় ছিল, এই জিনিসগুলো ছিল না, ঠিক আছে? এই কালচারই ছিল না। আমরা কিন্তু এগুলা চিন্তাই করি না শিল্পীদের মধ্যে। আওয়ামী লীগকে, বিএনপিকে, শিল্পীদের ভিতরে আবার এগুলা কেন থাকবে? শিল্পীদের তো কোনো এই এখনো বাংলাদেশে আমরা কিন্তু ওইভাবে, আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করেছে, বাংলাদেশ টেলিভিশনের একটা প্রোগ্রাম করি আমি, সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান গীতি বিচিত্রা, এখানে কিন্তু সব শিল্পীরা পারফর্ম করছে, এবং অনেকে কিন্তু বলেছে যে এই শিল্পীকে নিছো কেন, এই শিল্পী। আমি বলি, এই শিল্পীরা কি 16 বছর না খেয়ে থাকবে? কারণ এরা তো গান গায়, ভাত খায় ভাই, এরা তো একটা টোটালি মিউজিকের উপরে ডিপেন্ডেন্ট শিল্পী। আমার কাছে কিন্তু এই জিনিসটা, আমি কিন্তু এখনো, কে কি মাইন্ড করবে কিছু করার নেই, আমি কিন্তু এখনো শিল্পীদের পক্ষে। শিল্পীদের ভিতরে আওয়ামী লীগ বিএনপি এটা ভাগ করা যাবে না, এটা ভাগ করা যাবে না। আর গান কিন্তু সবাই গাইতে পারে না, এটাও কিন্তু আল্লাহ প্রদত্ত। শিল্পী মানে তো এটা ভিন্ন জিনিস। আমি যখন জেলে গেলাম, তখন আমার 1 সপ্তাহ পরে চিত্রনায়ক হেলাল খান জেলে গেল, যিনি জাসাসের আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক। আর তারপরে আপনার প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা সাত্তার পাটোয়ারি, আমার ছোট ভাইয়ের মতো, এবং আমি ওকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, খুব পোলাইট ছেলে একজন, এবং খুব সৎ ছেলেটা। তো আমি ওকে আমি মেডিকেলে ছিলাম, মেডিকেল ছাড়া কিন্তু একটু আরামে থাকা যায় না ভাই, একটু খাদ্য ভালো, ওই পোকামাকড় দিয়ে খাওয়া, জেলখানার খাওয়া দাওয়া তো জানেনি, খুব নিম্নমানের। যখন চকবাজারে জেলখানা ছিল ওইটাতে, তখন আমরা ওই জেলে ছিলাম। এখন তো মনে করেন কেরানীগঞ্জে চলে গেছে, শিফট হয়েছে। তো এই আর কি। তারপরে ওই সাত্তার পাটোয়ারিকে আমি মেডিকেলে ট্রান্সফার করে নিয়ে আসলাম, হেলাল ভাইকে নিয়ে আসলাম। হেলাল ভাইয়ের আমি এবং সাত্তার পাটোয়ারি আমরা সবসময় ওখানে বসে বসে যে আমাদের কি জামিন হবে না, মনে হয় শেখ হাসিনা তো জামিন একদম আটকাই দিছে। তো যাই হোক, অনেক ঘটনা। আমার ছেলেরা যাইতো আমার সাথে দেখা করার জন্য, তখন আমি নেটের এই ভিতরে আর ওরা বাইরে, ওই নেটের ভিতর দিয়ে এই আঙ্গুলটা ঢোকে, শুধু এই আঙ্গুলে একটু টাচ করতাম, যে বাচ্চাদের হয়তো অনেকদিন হয়তো জড়ায় ধরি না, একটু টাচ করলে মনে ভালো লাগবে, ওই বাচ্চারা ওপর থেকে আঙ্গুল ঢুকাই দিত। মানে খুব হৃদয় বিদারক। আসলে আমাদের দেশে এরকম রাজনীতি থাকা উচিত না ভাই। সে ধরেন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো কোনোদিন, আমাদের উপরে যেন এই ইয়েটা না করে, যেহেতু আমরা শিল্পী, আমরা কালচারাল মানুষ, এবং আমাদের মানসিকতা তো সবাই জানে যে সেটা শিল্পীর মানসিকতা কি হতে পারে। আমরা কি গাড়ি পড়তে পারবো? কিছুই করতে পারবো না। আমরা মানুষের ক্ষতি করতে পারি না ভাই। আর আরেকটা কথা চিন্তা করতে হবে, এখন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগের কোনো মানুষের যেন ক্ষতি না হয়, এটা আমি চাবো না। এই জিনিসটা যদি থাকে, যেমন আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, আমাদের রাস্তায় নামাই দিছে, এমনও ছাত্র দলের ছেলেপেলে আছে, যুবদল ছেলে রিক্সা চালাইছে ঢাকাতে এসে, আমি ওইসব রিক্সাতে উঠছে, ওঠার পরে তারা আবার আমাকে, আমি কথা বলতেছি রিক্সাওয়ালার সাথে, স্যার আমি কিন্তু ছাত্রদল করি, আমার বাড়ি ময়মনসিংহ, আমার মামলা দেখে আমি ঢাকায় এসে রিক্সা চালাই, অথচ ছেলেটা কিন্তু মাস্টার সোল্ডার। হ্যাঁ, আপনার সাথে একমত হয়তো আমাদের দর্শকরাও,
যে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে ক্ষতির শিকার না হয় মতাদর্শের কারণে শুধুমাত্র, এই যারা যিনি- অপরাধ করেছে এই টেন্ডেন্সিটা তাদের বিচার তো আপনি চাচ্ছেন। না, এই টেন্ডেন্সিটা থাকলে কি হবে, আমাদের দেশে আর হই হাঙ্গামা হবে না। আমরা কিন্তু ডেভেলপমেন্ট চাই। এই দেশের মানুষ মোটা কাপড়, মোটা চালের ভাত খাবে, সুন্দরভাবে কাজ করবে, বাসায় যাবে, আড্ডাবাজি করবে, গান শুনবে, এই তো ফ্যামিলি নিয়ে আড্ডাবাজি করবে, এগুলাই তো চাই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের দেশে এই জিনিসটা যে পর্যন্ত, আমি বলি প্রথম, আমি মাননীয় প্রধানমন্ত্রী যেই টেন্ডেন্সিতে আগাচ্ছে আমাদের দেশে, জি, আমার মনে হয় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ক্ষতি হতে দিবে না, সে ক্ষতি করবে না সে। এবং আমরাও মানে ক্ষতি চাই করবে না বলতে যারা অপরাধ করেননি, মানে শুধুমাত্র মতাদর্শের কারণে কেউ যাতে মতাদর্শের কারণে যেন কারণ আমি মামলা না হয়। জি জি জি, এবং যারা অপরাধ করবে তো সেটা তো তাদের আইন বিচার আছে, হতেই হবে, হ্যাঁ, এটা করতেই হবে ভাই। জি জি জি, কিন্তু ওই যে আমি তো কোনো কিছু করি নাই, জি, না জি, জি। করেও অপরাধী, জি, এটা যেন না এটা হয়। যেন না হয়, জি। জি জি। এবং আমরা আশা করব সাংস্কৃতিক অঙ্গন এখন যেভাবে, যেমন বলছিলেন যে কথাটা, যে বিটিভিতে এখন আপনি সকল ধরনের মানুষকেই জায়গা করে দিচ্ছে, যার যোগ্যতা অনুযায়ী জায়গা নিচ্ছে তারা, এবং সে কোন ঘরানার কোন মতাদর্শে সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে তার শিল্পীর যোগ্যতা অনুযায়ী সেটা। এই যে সবার আগে বাংলাদেশ কনসার্ট হলো, আপনি বোধহয় জানেন। জি জি জি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছে, তখন সে লন্ডনে ইনুস সাহেব যখন চালিয়েছে, জি জি, তখন আমাদের বাংলাদেশ ব্যাপী তো জানেন আপনি যে সবার আগে বাংলাদেশ কনসার্ট হয়েছে, অনেক আর্টিস্টরা কনসার্ট করেছে। জি তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি দেখে নাই, জি জি জি, এবং আওয়ামী লীগের মঞ্চে এইসব শিল্পীরা মানে পাগলের মতো অনুষ্ঠান করেছে। জি, কিন্তু আমরা কি বলেছি? আমি পিয়াল হাসান কিন্তু বলি নাই যে আপনি বা আপনারা এই অনুষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন, আমি কিন্তু বলি নাই যে আপনারা কেন আওয়ামী লীগের শিল্পীদেরকে নিয়ে সবার আগে বাংলাদেশ করছেন। কিন্তু আমরা কিন্তু জানি যে ওই সময়, ওই সময়টাতে আওয়ামী লীগের কিছু শিল্পীরাও, তথাকথিত বুদ্ধিজীবীরাও আপনাদেরকে মঞ্চে উঠতে দেয়নি। কিছু বুদ্ধিজীবী ছিল, কিছু শিল্পী ছিল, ওই ধরনের শিল্পী যারা ওই ধরনের হিংসা পরায়ণতার কারণেই হোক, মতাদর্শের কারণেই হোক, আপনাদেরকে মঞ্চে উঠতে দেয়নি, এবং আপনাদেরকে তারা এই সহানুভূতিটা দেখায়নি আপনারা যেটা এখন দেখাচ্ছেন। এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, আপনারা অবশ্যই ধন্যবাদ পাবেন তার জন্য। দেখেন, আমরা তো শিল্পী, জি, সারাদিন কিন্তু ওরাও তো একটাই চিন্তা নিজেদের- থাকে। না ঠিক আছে, ওরাও তো নিজেদেরকে শিল্পী দাবি করেন, দাবি করে, কিন্তু সেই শিল্পীদেরকে আমরা বাংলাদেশে চাই না, যেসব শিল্পীরা ওরকম বিভাজন তৈরি করে, যারা কনস্পিরেসি করে, কনস্পিরেসি করে, বিভাজন তৈরি না করে। আমরা চাই না। যেটা আমরা যেটা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা করছে, যেমন সবার আগে বাংলাদেশ করেছে, জি এই কনসার্ট করেছে, তিনি তো এই চিন্তা করেননি। জি, এখন আমাদের দেখে শিখতে হবে। জি, আমরা আশা করি বোধোদয় হবে তাদের, সেসব শিল্পীদের অবশ্যই। যারা অতীতে ভুল করেছে, তার আগামীতে যাতে এই ধরনের ভুল না করে, এবং শিক্ষা নিক আপনাদের কাছ থেকে। আপনার তো অসংখ্য বিখ্যাত গান আছে, আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি দুলাইন গেয়ে শোনাতেন, কারণ পিয়াল হাসান এই অনুষ্ঠানে এসছে, মানে পিয়াল হাসানের অসংখ্য ভক্ত সারা বাংলাদেশে আছে। আপনি আপনার পছন্দের যেগুলো আপনাকে পিয়াল হাসান করেছে, অর্থাৎ জনপ্রিয় করেছে সারা বাংলাদেশে আপনাকে। ঠিক আছে, আমি একটি গানের দুইটি লাইন জি জি করছি। জি, আপনার গান শুনতে শুনতে এই ফাঁকে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, এরই মাঝে শেষ হলো আমাদের আজকের এই পর্বটি। আগামীতে আসবো অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো দিন। ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নাই, জীবন সে তো শুধু একটাই। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নাই, জীবন সে তো শুধু একটাই। চলো ভুলে যাই, জীবন সাজাই, ভুল হলে ক্ষমা কি নাই, তোমাকে ফিরে পেতে চাই। তুমি শেষ কথা বলো না,
শেষ কথা বলে কিছু নাই, জীবন সে তো শুধু একটা।